হিটলার সারাক্ষণবর পর্ব ৩৩ লেখনী আয়শা যমুনা ফিউচার পার্কের পাশে একটি অভিজাত রেস্টুরেন্টে ছদ্মবেশে বসে আছে রাফি। আর তার ঠিক সামনের টেবিলে বসে আছে সুজন নামের সেই আক্রমণকারী ছেলেটি। সুজন চরম অস্থিরতা নিয়ে অপেক্ষা করছে সেই রহস্যময় ব্যক্তির জন্য যে নিজেকে কে বলে পরিচয় দিয়েছিল। অন্যদিকে রেস্টুরেন্টের ঠিক বাইরে কালো গ্লাসে ঢাকা একটি প্রাইভেট কারে বসে আছে মাহির আর ফারহান। মাহির ল্যাপটপের পাশে রাখা রাফির হাতে আঁকা সেই স্কেচটির দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, আর ফারহান বাইরে তীক্ষ্ণ চোখে নজর রাখছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই একটি ধবধবে সাদা রঙের গাড়ি এসে রেস্টুরেন্টের সামনে থামল। গাড়ি থেকে একই রকম ড্রেস ও ইউনিফর্ম পরা বেশ কয়েকজন লোক একসাথে নেমে এল। তারা নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্টের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। তারা ভেতরে ঢুকে সুজনের টেবিলের দিকে এগোতে যাবে, ঠিক সেই মুহূর্তেই রেস্টুরেন্টে আগে থেকে সাধারণ কাস্টমার ও ওয়েটার সেজে থাকা মাহিরের স্পেশাল ফোর্সের লোকজন তাদের চারিদিকে ঘিরে ফেলল এবং এক নিমেষে সবাইকে ধরে ফেলল। বাহিরের পরিস্থিতি বুঝে মাহির মুখে কালো মাস্ক পরে ফারহানকে সাথে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করল। সে কাল বিলম্ব না করে এক ঝটকায় ছদ্মবেশী এক লোকের গায়ের কলার শক্ত করে চেপে ধরল। বরফশীতল কণ্ঠে বলল, তোদের মধ্যে কেউ আসল কালপ্রিট না? তাড়াতাড়ি বল তোদের মূল মালিক কোথায়? মাহির তার পুরো কথা শেষ করার আগেই সেই লোকটির পকেটে থাকা মোবাইল ফোনটি বিকট শব্দে বেজে উঠল। মোবাইলে রিং বাজতেই লোকটি কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করল। ওপাশ থেকে কিছু বলার আগেই যান্ত্রিক গলার এক কর্কশ কণ্ঠ নির্দেশ দিল, ফোনটা স্পিকারে দে। লোকটি তৎক্ষণাৎ স্পিকার অন করতেই পুরো রেস্টুরেন্ট জুড়ে কের এক পৈশাচিক হাসির শব্দ গমগম করে উঠল। কে তাচ্ছিল্যের সুরে বলল, কিরে মাহির ইহসান, কি ভেবেছিলি তোর এই সামান্য ফাঁদের খেলা আমি বুঝতে পারব না? হা হা হা, তুই কি ভেবেছিস আমি এত খাঁচা খেলোয়াড় না রে পাগলা না। আমি তো দেখতে চাইছিলাম তুই কতটা বুদ্ধিমান, কিন্তু তোর বুদ্ধি আছে বলতে হয় রে। কি ভেবেছিস তোর বউ বেঁচে গেল? আজ না হয় আমার লোক তাকে মারতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই সে আমার কের কথা কেড়ে নিয়ে মাহির হুঙ্কার দিয়ে উঠল, তার আগে তোর দাফন আমার হাতে হবে, কুত্তার বাচ্চা। তুই চোরের মতো পেছন থেকে হামলা করে লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে সামনে এসে দাঁড়া। সামনে আসতে তোর এত কিসের ভয়? হাঁ। মাহির দাঁতে দাঁত চেপে আবার কড়া গলায় ঘোষণা দিল, শুনে রাখ কে, আগামী ২৪ ঘণ্টা, ইয়েস অনলি 24 আওয়ার্স, এর মধ্যে তোকে টেনে হিঁচড়ে এনে আমার পায়ের সামনে দাঁড় করাব। কথাটি বলেই মাহির রাগে ফুঁসতে ফুঁসতে ফোনটি মেঝের ওপর আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। তারপর গার্ডদের আদেশ দিলেন কের পাঠানো ওই ভাড়াটে লোকগুলোকে গোপন আস্তানায় নিয়ে আটকে রাখতে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে মাহির ফারহানের দিকে ঘুরে দাঁড়িয়ে গম্ভীর ও কঠোর কণ্ঠে বলল, ফারহান, আজ আর আগামীকালের জন্য পুরো সিটিতে জরুরি কারফিউ জারি করার ব্যবস্থা কর। দেশের সকল ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, শিপইয়ার্ড আর বাস টার্মিনালে আমাদের নিজস্ব লোক বসিয়ে দে। সরকারের উচ্চ পর্যায়ে কথা বল, আর সরকার যদি না মানতে চায় তবে আমার অফিসিয়াল পাওয়ার ও ইনফ্লুয়েন্স ব্যবহার কর। এরপর সে পাশে দাঁড়িয়ে থাকা রাফির দিকে তাকিয়ে বলল, আর রাফি তুই শোন, কের এই লোকগুলোকে এমন করা থেরাপি দিবি যাতে ওরা ৫ মিনিটের মধ্যে পেটের সব কথা গড়গড় করে উবড়ে দেয়। বুঝেছিস? সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে মাহির ফারহানের দিকে তাকিয়ে শেষ প্রশ্নটি করল, ফারহান, তুই রাশিফাকে এখনই কল দিয়ে জিজ্ঞেস কর তার ছোট চাচা এখন ঠিক কোথায় আছে। এটুকু বলেই মাহির আর এক মুহূর্ত দেরি না করে আবার নিজের গাড়িতে গিয়ে বসল। গাড়িতে বসেই সে রাফিকে আবার ফোন লাগাল। গম্ভীর গলায় বলল, রাফি, আমার বাসার চারপাশে সিকিউরিটি আর গার্ডের সংখ্যা দ্বিগুণ বাড়িয়ে দাও। মাছি ঢুকারও সুযোগ যেন না থাকে। কলটি কেটে মাহির আর দেরি না করে সোজা রুবাকে ফোন দিল। ওপাশ থেকে রুবা ফোন রিসিভ করতেই মাহির পরম ভালোবাসায় অথচ কিছুটা দুশ্চিন্তা মাখানো কণ্ঠে বলল, বার্ড, কি করছ তুমি?
রুবা কিছু বলার আগেই মাহির গম্ভীর কণ্ঠে বলল, শোনো বার্ড, আজ তোমরা কেউ ভুল করেও ঘর থেকে এক পাও বাইরে বের হবে না। একদম না। সরকার আজ জরুরি কারফিউ জারি করেছে, তাই পুরো শহরের পরিস্থিতি ভালো নয়। বুঝেছ? কিন্তু আপনি, রুবা কিছু বলতে চাইলে মাহির বলল, চিন্তা করো না, আমি দ্রুত ফিরছি। কথাটি বলে মাহির কল কেটে দিল। এরপর গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে কোলে থাকা ল্যাপটপটি খুলে একমনে দ্রুত হাতে কিছু গোপনীয় ডেটা ও ট্র্যাক কোডিং চেক করতে লাগল। গাড়ির পাশে দাঁড়িয়ে ফারহান তার মোবাইল থেকে রাশিফাকে কল দিল। ওপাশ থেকে রাশিফা স্ক্রিনের নাম না দেখেই তাড়াহুড়ো করে কল রিসিভ করে বলল, হ্যালো। রাশিফার কণ্ঠ শুনে ফারহান কিছুটা নরম ও স্বাভাবিক সুর এনে বলল, মিস রাশিফা, কোথায় আছেন আপনি? আজ অফিসে আসেননি কেন? ফারহানের কণ্ঠ চিনতে পেরে রাশিফা মনে মনে বেশ খুশি হল। সে বলল, স্যার, আপনি? আসলে আজ শরীরটা একটু খারাপ লাগছিল, তাই অফিসে যাওয়া হয়নি। ফারহান কাজের কথায় এসে বলল, আচ্ছা, সেদিন আপনারা আমাদের বাসায় যখন এসেছিলেন, তখন আপনার ছোট চাচার সাথে আরও কয়েকজন এসেছিল না? ওরা কারা ছিল, বলতে পারবেন? ফারহানের কথা শুনে রাশিফা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে যা বলল, তা শুনে স্পিকারে থাকা মাহির আর ফারহান দুজনই একে অপরের দিকে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে রইল। রাশিফা বলল, সেদিন আমি আর ছোট চাচ্চু যখন আপনাদের বাড়িতে যাচ্ছিলাম, তখন দেখলাম কয়েকজন কালো পোশাক পরা লোক বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে। আমি বিশেষ কিছু না ভেবে বাসার ভেতরে ঢোকার সময় শুধু তাদের মুখে শুনতে পেলাম, এখানে ঘরটা ছিল, কিন্তু এখন ফাঁকা কেন? আমি ওসব কথায় বেশি কান না দিয়ে সোজা ভেতরে চলে যাই। এরপর দেখি চাচ্চু আসার পর পর লোকগুলোর মধ্যে একজন চাচ্চুর ঠিক পেছনে পেছনে আসছিল। তবে তখন আপনার বিয়ের খবর শুনে আমি এতটাই শকট ছিলাম যে চাচ্চুকে ওসব নিয়ে আর কিছু জিজ্ঞেস করার সময় পাইনি। রাশিফার পুরো কথা শুনে ফারহান দ্রুত প্রশ্ন করল, আপনার চাচ্চু এখন কোথায় আছেন? রাশিফা চিন্তিত গলায় বলল, চাচ্চু তো তার রুমে আছেন। প্রায় অনেকক্ষণ হয়ে গেল ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, কিছুতেই লক খুলছেন না। কথাটি শোনামাত্রই ফারহান কড়া গলায় বলল, আপনি আবার গিয়ে দরজায় ধাক্কা দিন আর খোলার চেষ্টা করুন। আমি এখনই আসছি। এই বলে ফারহান কল কেটে দিল। গাড়ির ভেতর থেকে মাহির চোখ সোজা করে ফারহানকে বলল, ফারহান, তুই ওর চাচ্চুর লোকেশন ট্র্যাক কর। আমার কিছু একটা মারাত্মক গরমিল লাগছে। আমার মনে হয় ওই ঘরে বা ওই ঘটনার পেছনে এমন কিছু লুকানো আছে যা একদম আমাদের চোখের সামনে, অথচ আমরা দেখতে পাচ্ছি না। আগে চল রাশিফাদের বাসায়। কথাটি বলেই মাহির অ্যাক্সিলারেটরে চাপ দিল। স্বাভাবিক নিয়মে যে পথ পাড়ি দিতে প্রায় 2 ঘন্টা সময় লাগে, মাহির তীব্র গতিতে গাড়ি চালিয়ে মাত্র 1 ঘন্টার মধ্যেই রাশিফাদের বাড়ির সামনে এসে পৌঁছাল। গাড়ি থামতেই মাহির ও ফারহান দ্রুত গতিতে ঘরের ভেতরে প্রবেশ করল। ফারহান রাশিফাকে দেখতে পেয়ে উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল, লক খুলেছেন আপনার চাচা? রাশিফা ভীতিভরা চোখে মাথা নেড়ে না সূচক জবাব দিল। রাশিফার কথা শুনে তারা আরেক সেকেন্ডও সময় নষ্ট করল না। সোজা সিঁড়ি বেয়ে ওপরে নিশান আহমেদের রুমের সামনে চলে গেল। দরজার সামনে এসে মাহির ফারহানকে ইশারা করল দরজা ভেঙে ফেলার জন্য। মাহিরের ইশারা পেতেই ফারহান নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজায় কয়েকটি সজোরে লাথি মারল। কর্মর শব্দে কাঠের দরজাটি লক খুলে গেল। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই যে ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল, তা দেখে মাহির ও ফারহান একে অপরের দিকে তাকাল। অন্যদিকে ঘরের ভেতরের অবস্থা দেখে রাশিফা আর নিজেকে সামলাতে পারল না, সে ওখানেই জ্ঞান হারিয়ে মেঝের ওপর গড়িয়ে পড়ল। লন্ডনে তখন হালকা দুপুরের নরম আলো ছড়িয়ে আছে। সকালের নাস্তা সেরে নিয়াজ সাহেব তার পুরনো বন্ধুর বাসায় চলে গেছেন কয়েকদিনের জন্য। শিহাবও সকালে অফিসে চলে গেছে, তবে যাওয়ার সময় সে মারিয়াকে কিছুই বলে যায়নি। পুরো বিশাল ভিলাটিতে এখন শুধু মারিয়া আর কয়েকজন মহিলা কেয়ারটেকার ও মেড আছে। সুরক্ষার খাতিরে শিহাব বাড়িতে কোনো পুরুষ রাখেনি। মারিয়া কিছুক্ষণ মেডদের সাথে গল্পগুজব করে কাটাল।
এরপর নিজে রান্নাঘরে গিয়ে দুপুরের সুন্দর রান্নাবান্না শেষ করে নিল। অন্যদিকে নিজের বিলাসবহুল অফিস রুমে বসে শিহাব ল্যাপটপের গোপন সিসিটিভি ক্যামেরায় তার মিষ্টি বুয়ের প্রতিটি ছোটখাটো কার্যকলাপ দেখছিল আর একা একাই মুগ্ধ হচ্ছিল। মারিয়ার রান্নাবান্না ও হাঁটাচলা দেখতে দেখতে শিহাব আনমনে মুচকি হেসে গুনগুন করে গান গাইতে লাগল। মাস্করেন কি ওয়াজা ঠাম হু, গানগেনার কি ওয়াজা ঠাম হু, জিয়া জেনা জেনা জেনা, ও রে পিয়া রে, পিয়া রে পিয়া রে। স্যাঁতসেঁতে দুর্গন্ধময় একটি অন্ধকার ঘরের ঠিক মাঝখানে একটি শক্ত কাঠের চেয়ারের সাথে মোটা রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় অবচেতন হয়ে অজ্ঞান হয়ে বসে আছে এক ব্যক্তি। রুমের কোণে থাকা একটা মাত্র মিটমিটে বাতি থেকে হালকা আলো ঠিকরে বেরোচ্ছিল। হঠাৎ ভারী বুটের মচমচ শব্দ করে সেই অন্ধকার ঘরে এসে প্রবেশ করল দুজন দীর্ঘদেহী সুদর্শন যুবক। তাদের বলিষ্ঠ চেহারায় অসীম অহংকার আর এক হিংস্র প্রতিশোধের আগুন জ্বলজ্বল করছে। যুবক দুজনের সাথে থাকা গার্ডদের দিকে সংক্ষিপ্ত একটি ইশারা করতেই একজন গার্ড ঠান্ডা পানির এক বিশাল বালতি উপুর করে দিল লোকটির মুখের ওপর। পানি মুখে লাগতেই লোকটির শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়ে হাঁপাতে লাগল, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতায় বুঝে গেল সে কোথায় আছে। তাই সে পরম চতুরতায় একদম চুপ মেরে পড়ে রইল। লোকটির এই নীরবতা দেখে মাহির তার পাশে দাঁড়িয়ে থাকা ফারহানের দিকে তাকাল। ফারহান গার্ডদের দিকে ইশারা করতেই এক গার্ড লোকটির মুখ ঢেকে রাখা কালো মাস্কটা হ্যাঁচকা টানে খুলে ফেলল। সামনে থাকা লোকটির নিথর মুখটা স্পষ্ট হতেই ফারহান চরম বিস্ময়ে ও ঘৃণায় ফিসফিস করে বলে উঠল, নাজমুল মামা, আপনি? ফারহানের কণ্ঠ কানে যেতেই নাজমুল কবির ওরফে এন কে পিটপিট করে চোখ তুলে তাকাল। তার সামনে দাঁড়িয়ে আছে খোদ মৃত্যুরূপী মাহির ঈর্ষান আর রক্তচক্ষু ফারহান। নাজমুলকে চোখ খুলতে দেখে মাহির তার কপাল ডান হাতের আঙুল দিয়ে ঘষতে ঘষতে এক শীতল তাচ্ছিল্যের হাসি হাসল। সে ধীর গলায় বলল, কিরে নাজমুল কবির, তোকে দেওয়া ২৪ ঘণ্টার ডেডলাইনের কিন্তু এখনো পুরো ৮ ঘণ্টা বাকি ছিল। কিন্তু দেখ তোকে কেমন কুকুরের মতো টেনে হিঁচড়ে আমার পায়ের সামনে হাজির করলাম। মাহিরের মুখে নিজের নিখুঁত আসল নামটি শোনামাত্রই এন কের বুকটা ধপ করে উঠল। সে বিস্ময়ে কপালে চোখ তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দে মাহির ইহসান। ও সরি, সরি সরি। আর এইচ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া অ্যান্ড আর্মি সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস স্পেশাল অফিসার রিক ইহসান মাহির। নিজের গোপন আন্ডারওয়ার্ল্ড ডেজিগনেশন শুনেও মাহিরের চোখে মুখে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। সে কেবল ঠোঁটের কোণে অশুভ হাসি ফুটিয়ে সামনে থাকা একটা কাঠের চেয়ারে পায়ের ওপর তুলে রাজকীয় ভঙ্গিতে বসল। বরফশীতল কণ্ঠে প্রশ্ন করল, বাহ সবই তো জানিস দেখছি ভালোই হলো, তাহলে এখন বল কেন ও আমার ওয়াইফকে তুই কেন মেরে ফেলতে চেয়েছিলি? বল। এন কে মুখ বাঁকিয়ে জবাব দিল, বলবো না। কি করবি তুই? মাহির হঠাৎ উচ্চশব্দে পৈশাচিক হেসে উঠল, হা হা হা। জানতাম তুই একবারে সহজ পথে বলবি না। আচ্ছা এন কে, তোর জন্মগত বৈশিষ্ট্য অনুযায়ী তোর এক হাতে তো ৬টা আঙুল থাকার কথা, তাই না? কিন্তু এখন আমি দেখছি তোর ৫টা আঙুল। কি রে, বাকি ৬ নম্বর আঙুলটা প্লাস্টিক সার্জারি করে কেটে বাদ দিয়ে দিলি বুঝি? মাহিরের মুখে নিজের সবচেয়ে গোপন ট্রাম্প কার্ডের সত্যতা শুনে এন কে তোতলাতে শুরু করল, তুতু তোরা কি করে জানলি আমার হাতে ৬টা আঙুল ছিল? ফারহান এবার রাগে ফুঁসতে ফুঁসতে সামনে এসে দাঁড়াল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমি বলছি শোনো আমার মায়ের দূরসম্পর্কের কথিত ভাই। আপনি তো আমাদের বাড়িতে এসেছিলেন চোরের মতো মাস্ক পরে, তাই আমরা আপনাকে চিনতে পারিনি। কিন্তু আমার নিষ্পাপ ছোট বোনটা যে আপনাকে চিনে ফেলেছিল। আর সেই ভয়েই আপনি আমার বোনকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলেন, তাই না? মাহির চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে রক্তচক্ষু মেলিয়া নাজমুলের দিকে তাকিয়ে এক গর্জন ছেড়ে বলল, বল নাজমুল কবির, কেন মারলি আমার মাম্মিকে? কেন মারলি আমার বাবাকে আর আঙ্কেলকে? কি অপরাধ ছিল তাদের, বল?
কথাটা শেষ করতেই মাহির এক হিংস্র লাথি মারল নাজমুলের বসে থাকা চেয়ারে। ঝনঝন শব্দে চেয়ারসহ নাজমুল মাটিতে আছড়ে পড়ল। মাহির জামার হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নাজমুলকে শার্টের কলার ধরে ওপরে তুলল এবং শূন্যে ভাসিয়ে তার মুখে কিল, চড় ও লাথি মারতে লাগল। মাহিরের সেই রুদ্র রূপ দেখে ঘরের কোণে থাকা গার্ডদের পাশাপাশি ফারহান নিজেও এক মুহূর্তের জন্য শিউরে উঠল। কে রক্তগ্নি করতে করতে আধমরা হয়ে মাটিতে লেপ্টে পড়ল। মাহির আবার যখন তার বুট পরা পা দিয়ে কের বুকে চাপ দিতে গেল, তখন কে যন্ত্রণায় কুঁকড়ে উঠে চিৎকার করে বলল, থামো, থামো মাহির, বলছি, আমি সব বলছি। কে রক্তাক্ত ঠোঁটে বিষাক্ত কণ্ঠে তার অতীতে ডুব দিল। আজ থেকে অনেক বছর আগের কথা। আমি নিশু, ফারহানের মা, কে প্রচণ্ড পছন্দ করতাম। একদম পাগলের মতো ভালোবাসতাম তাকে। কিন্তু তাকে কখনো মনের কথা বলতে পারিনি, কারণ আমি তখন বেকার ছিলাম, একদম গরিব এক ভগ্ঘুরে। অনেক ত্যাগের পর আমি একটা মোটামুটি চাকরি পাই। যেদিন চাকরিটা পেলাম, সেদিন বিকেলেই আমি নিশুকে নদীর পাড়ে ডেকে নিজের মনের সমস্ত অনুভূতির কথা জানাই। কিন্তু নিশু অত্যন্ত শক্ত গলায় আমার অনুভূতিপ্রবণ বুকের ওপর পা দিয়ে বলেছিল, নাজমুল ভাইয়া, আমি আপনাকে সব সময় বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে এসেছি। আর আজ বিকেলেই আঙ্কেল আন্টি এসে আলতাফ সাহেবের সাথে আমার এনগেজমেন্ট পাকা করে গেছে। কথাটা শুনে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়েছিল। আমি একদম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পাষণ্ডের মতো নিশুর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে বলেছিলাম, তুই আলতাফকে ছেড়ে দে নিশু। চল আমরা অন্য কোথাও পালিয়ে যাই। তুই না করলে আমি মরে যাব। ঠিক তখনই সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিশুর খালাতো অভিভাবক জনাব হোসেন সাহেব। তিনি আমাদের দেখে এগিয়ে এসে বললেন, কি হয়েছে নাজমুল? তুমি নিশুকে এভাবে আটকে রেখেছ কেন? আমি তখন জনাব হোসেন সাহেবের পায়ে ধরে কেঁদে ফেলেছিলাম, চাচা আপনি নিশুকে বোঝান না। আমি নিশুকে বিয়ে করতে চাই। আমার ভালো চাকরি হয়েছে, আমি ওকে খুব সুখে রাখব। হোসেন সাহেব আমায় শক্ত করে টেনে তুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দেরি হয়ে গেছে বাবা নাজমুল। ওর যে অন্য জায়গায় কথা পাকা হয়ে গেছে। আর আমরা আলতাফের পরিবারকে কথা দিয়ে ফেলেছি। তাছাড়া আলতাফ ছেলে হিসেবে অত্যন্ত সৎ ও উচ্চপদস্থ সামরিক অফিসার। তুমি কিছু মনে করো না বাবা, অন্য কোথাও তোমার ভালো ব্যবস্থা হয়ে যাবে। এই বলে তিনি নিশুকে নিয়ে চলে যান। কে এক মুহূর্ত থামল। তার চোখে ফুটে উঠল পৈশাচিক হিংসা ও টাকার লোভ। সে আবার বলতে লাগল, নিশুর সাথে আলতাফের বিয়ে হয়ে গেল। আর কিছুদিন পরেই আমি যে কোম্পানিতে চাকরি করতাম, জানতে পারলাম সেই কোম্পানির মূল মালিক আর কেউ নয়, খোদ সেই আলতাফ। রাগে, অপমান আর হীনমন্যতায় আমার সমস্ত শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আমি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু পরেই আমার মাথায় এক বিষাক্ত চিন্তা এল। ভালোবাসার মায়া আমি বিসর্জন দিলাম, আমার মাথায় চেপে বসল এক অন্ধকার জগৎ শাসন করার উন্মাদনা। এক নিমেষে বড়লোক হওয়ার সহজ রাস্তা, কারি কারি টাকা আর ক্ষমতার নেশা আমায় গিলে খেল। আমি দিনের আলোয় ভদ্র সেজে রইলাম, আর রাতের অন্ধকারে হাত মেলালাম অপরাধ জগতের সাথে। একে একে আন্তর্জাতিক স্তরে অস্ত্র চোরাচালান, নারী ও শিশু পাচার, মরণঘাতী ড্রাগস আর ইয়াবার এক বিশাল সিন্ডিকেটের মালিক বনে গেলাম। অন্ধকার জগতের মাফিয়ারা আমাকে কে নামে সম্মান দেওয়া শুরু করল। আমার শরীরে জন্মগতভাবে ৬টি আঙুল ছিল বলে আমি সবসময় হাতে গ্লাভস পরে থাকতাম যাতে কেউ আমায় চিনতে না পারে। আমি আলতাফের খুব বিশ্বস্ত হয়ে উঠলাম, নিজের পরিচয় লুকিয়ে তার খুব কাছে চলে গেলাম। একদিন আলতাফ ও তার পরম বন্ধু এরশাদ আমার আসল রূপ ধরে ফেলে। তারা নদীর ধারে গভীর রাতে আমাকে ড্রাগস ও অস্ত্র চালান করতে দেখে লুকিয়ে ভিডিও করে নেয়। আলতাফ ও এরশাদ দুজনই ছিল আর্মি সিক্রেট সার্ভিসের দুর্ধর্ষ অফিসার। তারা আমার বিরুদ্ধে একের পর এক সব প্রমাণ জোগাড় করতে লাগল। কে এবার একটু থামল। তার মুখের হাসিটা আরও হিংস্র রূপ নিল।
একদিন যখন আমি জানতে পারলাম তারা সুফিয়া বেগম সহ পুরো পরিবার নিয়ে এক জায়গায় জমায়েত হয়েছে এবং আমার বিরুদ্ধে সব তথ্য চাটকার হেড অফিসে পাঠাতে যাচ্ছে, আমি আর সময় নষ্ট করিনি। টাকার নেশা আর ক্ষমতার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আলতাফ আর এরশাদকে আমি নিজের হাতে গুলি করে তাদের করুণ মৃত্যু নিশ্চিত করি। ফারহান তখন বাড়িতে ছিল না। গুলিবর্ষণের বিকট শব্দ শুনে নিশু ভয়ে মুখ চেপে ধরে ছোট রুবাকে কোনোমতে একটা আলমারির চিপায় লুকিয়ে রেখে ড্রয়িং রুমে চলে আসে। নিশু আমার সামনে এসে আমায় আটকাতে আসে আর বলে, নাজমুল ভাই, আপনি ওদের কেন মারছেন? আর আমি নিশুকে আর কোন কথা বলতে না দিয়ে ওর ওপর চড়াও হতে চেয়েছিলাম। শেষবারের মতো তাকে নিজের করে ছুঁতে চেয়েছিলাম। কিন্তু নিশু তার কোমরে রাখা ধারালো ছুরিটা বের করে নিজের বুকে নিজেই বসিয়ে দিল। রক্তে ভেসে গেল মেঝের কার্পেট। আমার চরম আফসোস থেকে গেল, মেয়েটাকে শেষবারের মতো ছোঁয়া হলো না। কিন্তু আমার আসল ভয় ছিল তাদের কাছে থাকা সেই সিক্রেট পেন ড্রাইভটা নিয়ে, যার মধ্যে আমার এত বছরের সমস্ত অপরাধের কালো দলিল লুকানো ছিল। আমি হন্যে হয়ে পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু পেন ড্রাইভটা পেলাম না। রাগের মাথায় আমি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আলতাফ ও এরশাদের গায়ে বারবার বুট দিয়ে লাথি মারলাম। তারপর সেখানে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না, আলতাফের বন্ধু এরশাদ তখনও শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি। সে কোনোমতে হামাগুড়ি দিয়ে টেবিলের কাছে গিয়ে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে সেই রহস্যময় পেনড্রাইভটি রুবার স্কুলের ব্যাগের একদম গোপন চেইনের ভেতর লুকিয়ে রেখে চিরদিনের জন্য চোখ জোড়া বুঝেছিল। অতীতের সম্পূর্ণ নির্মম সত্য বলে থামল কে। পুরো ঘর জুড়ে তখন এক শ্মশান নীরবতা। ফারহানের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর মাহিরের চোয়াল শক্ত হয়ে আছে। মাহির এক পদক্ষেপ সামনে এগিয়ে এসে বরফশীতল কণ্ঠে প্রশ্ন করল, সবই বুঝলাম, কিন্তু তুই রুবাকে কেন মারতে চেয়েছিলি? কে বিষাক্ত হাসি হেসে বলল, ওকে মারতে চাইনি আমি। রুবা যে আলতাফের মেয়ে তা আমি জানতামই না। জেনেছি সেদিন যখন ওকে হাসপাতালে ভর্তি করা হয়, আর সেই দিন আমি ওর শরীর এর রক্ত নিয়ে পরীক্ষা করি। পরীক্ষা করার পর জানতে পারি রুবার শরীরে থাকা এক বিশেষ বিরল হরমোন, যা সাধারণ নারীদের শরীরে একদমই থাকে না। সেই রেয়ার হরমোনটা এক্সট্র্যাক্ট করে ব্ল্যাক মার্কেটে কয়েকশো কোটি টাকায় বিক্রি করার বায়না ছিল আমার কাছে। তাই ভেবেছিলাম হরমোনটা বের করে নেওয়ার পর মেয়েটাকে চিরতরে শেষ করে দেব। নিজের সমস্ত অপরাধের চরম নির্মম স্বীকারোক্তি দিয়ে অবশেষে কে থামল। ঠিক সেই মুহূর্তে ফারহান তার পকেট থেকে একটা চকচকে কালো পেন ড্রাইভ বের করে কের চোখের সামনে তুলে ধরল। সে কাঁপা গলায় বলল, এই সামান্য একটা মেমোরি চিপের জন্য তুই আমার বাবা, মা আমার আঙ্কেলকে এত নির্মমভাবে মারলি, তাই না? পেন ড্রাইভটা দেখা মাত্রই কের চোখ দুটো আতঙ্কে কপালে উঠল। সে হাঁপাতে হাঁপাতে বলল, এটা এটা তোরা কোথায় পেলি? মাহির ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে বলল, তোরই তৈরি করা এক ফাঁদের মাধ্যমে পেয়েছি। শোন তবে সেই ঘটনা। মাহির বলতে শুরু করল, রাশিফাদের বাসায় যখন আমি আর ফারহান গিয়ে নিশান আহমেদের লক করা রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, দেখলাম উনি মেঝেশায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওনার পুরো মাথায় রক্ত ঝরছিল। আমাদের দেখে উনি ভাঙা গলায় কোনোমতে বললেন, তোমরা তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও, রাশিফাকে নিয়ে যাও। কে এই পুরো বাড়িতে বোম ফিটিং করে দিয়েছে। আর ফারহান আসল শত্রু। কের সব ব্ল্যাকমেইলিং ডেটা আর পেনড্রাইভ তোমাদের ঘরে লুকিয়ে রাখা আছে। এটুকু বলেই নিশান আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা দ্রুত রাশিফাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসি এবং ওকে হাসপাতালে ভর্তি করাই। এরপর ফারহান আমাকে নিয়ে সোজা তাদের পুরনো বাড়ি যায়। সেখানে গিয়ে ফারহান তার বাবার পুরনো সিক্রেট ড্রয়ার থেকে একটা পুরনো স্টিলের বক্স বের করে। ফারহান আমাকে জানায়, কয়েক বছর আগে যখন তাদের স্টোররুম নতুন করে সাজানো হচ্ছিল, তখন ফারহানের দাদি বলেছিলেন পুরনো সব অপ্রয়োজনীয় জিনিস যেন স্টোররুমের কোণে রেখে দেওয়া হয়। ফারহান ভুল করে একদিন সেই বক্সে থাকা পেন ড্রাইভটি পেয়েছিল, কিন্তু বিশেষ কিছু না ভেবে রেখে দিয়েছিল। আমরা দুজন ল্যাপটপে সেই পেন ড্রাইভটি প্লাগ ইন করি।
সিকিউরিটি কোড ও এনক্রিপশন ভেঙে যখন ফাইলগুলো ওপেন হলো, তখন আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। সেখানে তোর আন্ডারওয়ার্ল্ডের সমস্ত কালো লেনদেন, তোর আসল নাম, তোর গ্লাভসের পেছনের সত্যতা আর তোর মূল ঘাঁটির লোকেশন একদম স্পষ্ট ফুটে উঠল। আর সেই লোকেশন ট্র্যাকিং ট্র্যাপের ওপর বেশ করেই আজ তোকে আমরা ধরে এনেছি। মাহির কথা শেষ করে পকেট থেকে নিজের স্পেশাল রিভলভারটা বের করল। সে রিভলভারের চেম্বারটা ঘুরিয়ে লোড করতে করতে কের দিকে ফিরে তাকাল। তার চোখের মণিতে এখন কোনো মানবতা নেই, কেবল এক দানবীয় হিংস্রতা আর প্রতিশোধের নেশা। মাহির গম্ভীর গলায় বলল, আমার হাতেই তোর চূড়ান্ত দাফন লেখা আছে, নাজমুল কবির। আমার বাবাকে, আমার স্বজনদের যেভাবে তুই তিল তিল করে শেষ করেছিস, তার চেয়ে হাজারগুণ বেশি যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও। কথাটি বলেই মাহির ঘর থেকে বের হয়ে গেল। ফারহান ও মাহির বাইরে এসে গার্ডদের কড়া নির্দেশ দিল, এই নরপশুকে আমাদের গোপন ভূগর্ভস্থ টর্চার সেলে নিয়ে যাওয়া হোক। ওর জন্য প্রতিটা সেকেন্ড যেন নরকের যন্ত্রণার চেয়েও ভয়াবহ হয়। নাইট ভিশন গ্লাস আর সিকিউরিটি লকের ভারী দরজা বন্ধ হয়ে গেল। টাকার লোভ আর অন্ধকারের নেশায় বুঁদ হয়ে থাকা কে ওরফে নাজমুল কবির নিজেরই তৈরি করা চূড়ান্ত অন্ধকার গহ্বরে চিরদিনের জন্য বিলীন হওয়ার অপেক্ষায় রইল। লন্ডনের মায়াবী রাতের আকাশে তখন মেঘের ঘনঘটা। কাচের জানালায় ঝিরিঝিরি হালকা বৃষ্টির ফোঁটাগুলো যেন এক অদ্ভুত রোমান্টিক সুর তুলে চলেছে। শহরের যান্ত্রিক ব্যস্ততা ঝাপসা হয়ে এসেছে সেই বৃষ্টিভেজা শান্ত রাতে। আজ শিহাবের একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বউয়ের জন্য শপিং করতে করতে কখন যে রাত ৯টা বেজে গেল সে খেয়ালই ছিল না। গাড়িটা যখন তাদের আলিশান বাড়ির গেটের সামনে এসে থামল, দায়ওয়ান দৌড়ে গিয়ে গেটটা খুলে দিল। শিহাব আবার গাড়ি স্টার্ট দিয়ে পার্কিংয়ে গিয়ে থামাল। ড্রাইভার তড়িঘড়ি নেমে দরজা খুলে দিতেই শিহাব গাড়ি থেকে নামল। গাড়ির পেছনের সিটে সাজানো শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে ড্রাইভারকে নিচু স্বরে বলল, সবগুলো শপিং ব্যাগ সাবধানে আমার রুমে রেখে এসো। কিন্তু খেয়াল রাখবে, মারিয়া যেন ভুলেও কিছু না দেখে। তুমি পেছনের সিঁড়ি আর পেছনের দরজা ব্যবহার করো। ড্রাইভার মাথা নেড়ে পেছনের দিকে চলে যেতেই শিহাব একটা মিটমিটে হাসি দিয়ে সামনের দরজার দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে ২-৩ বার মেজাজ নিয়ে কলিং বেল বাজাল, কামিং। ওপেন দ্য ডোর। কামিং। ওপেন দ্য ডোর। আসলে শিহাব আগেই বুদ্ধি করে রান্নার মেয়েদের সন্ধ্যার দিকে ছুটি দিয়ে দিয়েছিল, যাতে এই বৃষ্টিভেজা রাতে তারা দুজন একদম নিজেদের মতো কিছুটা একান্ত সময় কাটাতে পারে। তাই পুরো বাড়ি জুড়ে এক অদ্ভুত নীরবতা। একা একা ড্রয়িং রুমে বসে একটা বইয়ের পাতায় বুঁদ হয়েছিল মারিয়া। হঠাৎ বারবার বেলের শব্দে চমকে উঠে বইটা টেবিলে রেখে দরজার দিকে এগোতে যাবে, ঠিক তখনই চমকে দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল শিহাব। কারো সারা শব্দ না পেয়ে শিহাব নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে। মারিয়াকে সামনে দেখে শিহাব এক গ্রুকুঁচকে একটু বানিয়ে রাগ দেখিয়ে বলল, এতবার বেল দিলাম, দরজা খোলো নাই কেন? বাইরে দাঁড় করিয়ে রাখার ইচ্ছে ছিল নাকি? কথাটা বলেই শিহাব সোফায় একটু ক্লান্তির ভান করে হেলান দিয়ে বসল। তারপর মারিয়ার দিকে তাকাতে তাকাতে বলল, একটু পানি দাও তো। মারিয়া দ্রুত হেঁটে গিয়ে ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি এনে শিহাবের হাতে দিল। শিহাব পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিজের তৃষ্ণা মেটাল। মারিয়া পাশে দাঁড়িয়ে চিন্তিত মুখে জিজ্ঞেস করল, খাবার দেব নাকি বাইরে থেকে খেয়ে এসেছেন? মারিয়ার গম্ভীর আর অভিমানী মুখটা দেখেই শিহাব নিজেকে আর সামলাতে পারল না। মারিয়ার হাত ধরে এক হেঁচকা টানে টেনে এনে নিজের উরুর ওপর বসিয়ে দিল। মারিয়া আচমকা এমন কাণ্ডে আঁতকে উঠল। শিহাব তার কোমটা জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী? মুখ ভার করে কথা বলছেন কেন? আর ঘরের মেয়েরা সব কোথায়? কাউকেই তো দেখছি না। মারিয়া শিহাবের কোল থেকে নামার জন্য ছট করতে করতে বলল, ছাড়ুন না। জানি না ওরা কোথায়। সন্ধ্যায় বলল একটু ঘুরতে যাবে, কিন্তু এত রাত হয়ে গেল এখনো আসছে না কেন বলুন তো? মারিয়ার নিষ্পাপ কথা শুনে শিহাব মনে মনে হেসে উঠল,
ওরা থাকলে তো আমার আজকের সব স্পেশাল প্ল্যান 12টা বেজে যেত। ভালোই হয়েছে। বাবার বুদ্ধিটা দারুণ ছিল। মারিয়ার অজান্তেই ওদের ঘুরতে যাওয়ার ছুতোয় ছুটি দিয়ে দিয়েছি। শিহাব মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানিয়ে বলল, থ্যাঙ্কস বাবা। এখন বুঝতে পারছি তুমি আজও মাকে কেন এত ভালোবাসো, কেন তাঁকে ভুলতে পারোনি। শিহাবকে চুপ করে মনে মনে কথা বলতে দেখে মারিয়া ওর কাঁধ ঝাঁকিয়ে বলল, কি হলো? কথা বলছেন না কেন? ওরা এখনো আসছে না কেন বলুন না। মারিয়ার ডাকে শিহাবের ধ্যান ভাঙল। সে মারিয়ার চিবুকটা একটু ছুঁয়ে হালকা হেসে বলল, আহা, ছাড়ো তো ওদের কথা। ওদেরও তো পরিবার আছে, বলো। এই যে বউবাচ্চা নিয়ে একটু ঘুরলে মন ফ্রেশ হয়। আমার তো মাশাল্লাহ বউ আছে। কিন্তু বাচ্চা, সে তো আল্লাহর হাত। কথাটা শেষ করে শিহাব একটা ছোট দীর্ঘশ্বাস ফেলল। তারপর আবার মনে মনে একটু দুঃখ ভরা কণ্ঠে বিড়বিড় করল, বিয়ে করেছি আজ 15 দিন হতে চলল, কিন্তু এই বুটাকে এখনো নিজের বাহুডোরে নিয়ে শান্তিতে ঘুমাতে পারলাম না। শিহাবকে একা একা মুখ নিচু করে গুনগুন করতে দেখে মারিয়া কিছুই বুঝতে না পেরে বলল, কি বলছেন একা একা গুনগুন করে? হ্যাঁ। শিহাব ইনোসেন্ট একটা ফেস বানিয়ে মুখটা একদম মাসুম করে আরেকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, কিছু না। আচ্ছা তুমি বসো, আমি আসছি। মারিয়া দরজার দিকে পা বাড়িয়ে বলল, কেন? কোথায় যাবেন? শিহাব পেটে হাত দিয়ে বলল, না, আমার বড্ড খিদে পেয়েছে। তুমি খাবার সার্ভ করো, আমি নিচের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে শিহাব তড়িঘড়ি করে নিচের গেস্ট রুমের ওয়াশরুমের দিকে চলে গেল। মারিয়া ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হেসে ফেলল, তারপর রান্নাঘরের দিকে চলে গেল খাবার টেবিলে সাজানোর জন্য। মারিয়া যখন টেবিলে একে একে ধোঁয়া ওঠা খাবার সাজাচ্ছিল, শিহাব হাতমুখ ধুয়ে এসে চেয়ার টেনে বসল। নাকের কাছে সুবাস টেনে নিয়ে বলল, ওয়াও, কি রান্না করেছ আজ, মিসেস চৌধুরী? মারিয়া মিষ্টি মুচকি হেসে বলল, মাটন আর ধোঁয়া ওঠা খিচুড়ি। অসাধারণ। দাও, প্লেটে বাড়ো। শিহাবের চোখে তখন দুষ্টুমির ঝিলিক। মারিয়া যেই শিহাবের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য পাশের চেয়ারটা টানতে গেল, শিহাব চট করে মারিয়ার হাত ধরে টান মেরে আবার নিজের কোলে বসিয়ে নিল। এক প্লেটেই খাব আজ থেকে। স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত, শিহাব গা সুরে বলল। তারপর এক লোকমা খিচুড়ি আর মাটন মারিয়ার মুখে তুলে দিল। মারিয়া লাজুক হেসে খেল, তারপর সেও শিহাবকে খাইয়ে দিল। এমনি নানা মিষ্টি খুনসুটি, হাসাহাসি আর খুনসুটিতে রাতের খাবার শেষ হল। খাবার শেষে মারিয়া যখন টেবিল গোছানো শুরু করল, শিহাব ওর পেছনে পেছনে ঘুরতে লাগল। মারিয়ার 3 পিসের ওড়নার কোনাটা শিহাব নিজের আঙুলে পেঁচিয়ে ধরে ওর পেছন পেছন হাঁটছে। মারিয়া অবাক চোখে পেছনে তাকালেও মুখে কিছু বলল না, মনে মনে নিজের স্বামীর পাগলপনাকে আশ্রয় দিয়ে একটু হাসল। সব কাজ শেষ করে দুজনে একসঙ্গে ওপরের শোবার ঘরে ঢুকতেই শিহাব চট করে দরজাটা লক করে দিল। তারপর ড্রয়ার থেকে একটা সুন্দর গিফট বক্স বের করে মারিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, মিসেস চৌধুরী, এটা আপনার। মারিয়া বক্সটা হাতে নিয়ে কৌতূহলী চোখে তাকাল, কি এটা? শিহাব ঠোঁটে বাঁকা হাসি রেখে বলল, ওয়াশরুমে গিয়েই দেখো। আর ভেতরে যাই থাকুক না কেন, ওটা পরেই বাইরে আসবে। কিন্তু ভেতরে কি আছে একটু বলুন না, মারিয়া আবদার করল। শিহাব মারিয়ার ঠোঁটে নিজের একটা আঙুল দিয়ে চেপে ধরে বলল, চুপ, কোনো কথা না, প্লিজ যাও। শিহাবের এমন মিষ্টি অনুরোধে মারিয়া আর না করতে পারল না। একগাল মুচকি হেসে গিফট বক্সটা নিয়ে সে ওয়াশরুমে ঢুকে গেল। মারিয়া ওয়াশরুমে ঢুকতেই শিহাব কাজে লেগে পড়ল। পেছনের দরজায় ড্রাইভারের রেখে যাওয়া সারপ্রাইজের জিনিসগুলো সে একে একে বের করল। পুরো রুমটার চেহারা বদলে দিল সে। ঘরের বড় লাইটগুলো নিভিয়ে দিল। ঘরের প্রতিটি কোণে, খাটের পাশে, ড্রেসিং টেবিলের সামনে ছোট ছোট সুবাসিত মোমবাতি জ্বালিয়ে দিল। বেডশিট বদলে সেখানে তাজা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল। ঘরে জ্বলছে হালকা ডিম লাইট আর সুগন্ধি মোমের মায়াবী আলো। শিহাব নিজেও মারিয়ার সাথে ম্যাচিং করে আকাশী রঙের শার্ট পরে রেডি হয়ে গেল।
টেবিলে কিছু ডেকোরেশনের জিনিস সাজানোর সময় হঠাৎ পেছন থেকে চুড়ির মিষ্টি রিনঝিন শব্দ ভেসে এলো। শিহাব পেছন ফিরতেই একদম বাকরুদ্ধ হয়ে গেল। অন্যদিকের দৃশ্যটাও কম জাদুকরী ছিল না। ওয়াশরুম থেকে বের হয়ে মারিয়া রুমের এই অলৌকিক রূপ দেখে জায়গায় জমে গেল। মায়াবী ডিম লাইট আর মোমবাতির হালকা আলোয় রুমের প্রতিটি কোণ যেন ভালোবাসায় সিক্ত হয়ে আছে। আর সেই আলো এসে পড়েছে মারিয়ার রূপের ওপর, যা ওর সৌন্দর্যকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। মারিয়ার পরনে হালকা আকাশী রঙের একটি ফিনফিনে শিফন শাড়ি, যার পাড় জুড়ে সূক্ষ্ম রূপালি জরির কাজ। কানে দুলছে ভারী ঝুমকো, আর দুই হাত ভরা সাদা ও আকাশী কাঁচের চুড়ি। পিঠের ওপর ছড়িয়ে আছে দীর্ঘ ঘন কালো চুল, যা থেকে ভেসে আসছে ভেজা সুবাস। অনাবৃত কোমরের ভাঁজে আর শুভ্র চেহারায় মোমবাতির আলোছায়ার খেলা মারিয়াকে কোনো এক অপ্সরী রূপ দান করেছে। মারিয়া বিস্ময় ভরা চোখে শিহাবের দিকে তাকিয়ে বলল, এসব কি? শিহাব কোনো কথা না বলে ধীরে ধীরে মারিয়ার কাছে এলো। ওকে আলতো করে নিজের বুকের কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, সারপ্রাইজ। শিহাবের চোখ দুটি তখন নেশায় আর গভীর ভালোবাসায় আচ্ছন্ন। সে অপলক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আজ মনে হচ্ছে আসমান থেকে কোনো এক পরী ভুল করে আমার ঘরে নেমে এসেছে। বড্ড সুন্দর লাগছে তোমাকে, মিসেস চৌধুরী। কথাটা শেষ করেই শিহাব মারিয়াকে ছেড়ে দিয়ে টেবিল থেকে একগুচ্ছ রক্তগোলাপের তোড়া আর ওপরে এ লাভ ইউ লেখা একটা বড় কার্ড হাতে নিল। মারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে কার্ড আর গোলাপ বাড়িয়ে দিয়ে চোখে চোখ রেখে বলল, উইল ইউ বি মাইন, মিসেস চৌধুরী? ফরএভার? হঠাৎ এমন রাজকীয় আর রোমান্টিক প্রপোজাল দেখে মারিয়ার চোখের কোণে খুশির জল জমে উঠল। মারিয়াকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শিহাব কৃত্রিম যন্ত্রণার মুখ বানিয়ে বলে উঠল, আর কতক্ষণ এভাবে বসিয়ে রাখবে বলো তো? আমার হাঁটুতে ব্যথা ধরে গেল। তাড়াতাড়ি নাও তো এগুলো। কে যে বলেছিল হিরো হতে? এভাবে কি এতক্ষণ বসে থাকা যায়? শিহাবের এমন কাণ্ডজ্ঞানহীন ধমকে মারিয়া হেসে ফেলল। জলভরা চোখে হাসতে হাসতে ফুলের তোড়াটা হাতে নিয়ে শিহাবের অন্য হাতটা ধরে বলল, সরি। আসলে আমি হুট করে বুঝতে পারিনি। মারিয়ার অনুশোচনা দেখে শিহাব উঠে দাঁড়িয়ে পরম আদরে মারিয়ার দুটি গাল টেনে দিল, ইটস ওকে, মাই পড়ি। এবার চোখ দুটো বন্ধ করো তো, মিসেস চৌধুরী। মারিয়া অবাক হয়ে বলল, কেন? আরে করো না। শিহাবের হুকুমে মারিয়া বাধ্য মেয়ের মতো দুটি চোখ শক্ত করে বন্ধ করল। শিহাব পকেট থেকে একটি সূক্ষ্ম চকচকে সোনার কোমরবন্ধ বের করল। সে মারিয়ার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল এবং শিহাব পিছনে দিকে যেয়ে চিকন সোনার কোমরবন্ধনীটি মারিয়াকে পিছন দিক থেকে অত্যন্ত যত্ন সহকারে মারিয়ার অনাবৃত কোমরে চেইনটি পরিয়ে দিল। চেইনটি পরানোর সময় শিহাবের চোখ আটকে গেল মারিয়ার পেটের একদম মাঝে থাকা গা কালো তিলটার ওপর। নিজের নগ্ন উদরে শিহাবের হাতের ঠান্ডা স্পর্শ আর কোমরবন্ধের অনুভূতির উষ্ণতায় মারিয়া শিউরে উঠল। সে আস্তে আস্তে চোখ মেলতে গিয়ে দেখল, শিহাব অত্যন্ত নেশাগ্রস্ত চোখে আয়নায় তার নাভির তিলটার দিকে তাকিয়ে আছে। মারিয়া লজ্জায় আবার চোখ বন্ধ করে ফেলল। মারিয়াকে চোখ বন্ধ করে কাঁপতে দেখে শিহাব নিজের সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। আলতো করে মারিয়ার নাভির সেই গা তিলটার ওপর নিজের হাতের ছোঁয়া দিল। হঠাৎ পেটে শিহাবের উষ্ণ হাতের স্পর্শ পেয়ে মারিয়া ব্যালেন্স রাখতে না পেরে শিহাবের হাত শক্ত করে আঁকড়ে ধরল। মারিয়ার এই সারা শিহাবকে আরও উন্মাতাল করে তুলল। সে মারিয়ার উদর জুড়ে নিজের অধিকারের ছোঁয়া এঁকে দিতে লাগল। ধীরে ধীরে ওপরের দিকে উঠে এসে মারিয়াকে বুকের সাথে মিশিয়ে কোমর শক্ত করে ধরে হাঁপাতে হাঁপাতে বলল, মারিয়া, আজ শুধুই আমার হয়ে যাও প্লিজ। কথা দিচ্ছি, তোমাকে একটু কষ্ট পেতে দেব না। শিহাব মারিয়ার উত্তরের অপেক্ষা করল না। মারিয়ার আধবোজা অধরে নিজের অধর মিলিয়ে দিয়ে তাকে ভালোবাসার বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। পরমুহূর্তেই শিহাব মারিয়াকে কোলে তুলে নিল। ধীরে ধীরে নিয়ে গিয়ে গোলাপের পাপড়ি বিছানো বিছানায় শুইয়ে দিল। একে একে খুলে ফেলল মারিয়ার হাতের কাঁচের চুড়িগুলো, কানের ঝুমকো জোড়া।
শিহাব মারিয়ার উদরের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, চোখ খোলো, মারিয়া। মারিয়া চোখ বন্ধ রেখেই মাথা নেড়ে না বোঝাল। তা দেখে শিহাব বাঁকা হেসে ওর কানের কাছে অধর ছুঁয়ে হুমকি দেওয়ার মতো সুর করে বলল, চোখ খুলবে না? বেশ, তাহলে কিন্তু যা হবে সব ঘরের বড় লাইটগুলো জ্বালিয়েই করব। শিহাবের এই হুমকিতে মারিয়া আঁতকে উঠে চোখ খুলে ফেলল। এই না না, একদম না, খুলছি তো। মারিয়া চোখ খুলতেই শিহাব ওর গালে নিজের ঠোঁট ছোঁয়াল। কোমরের এই চেইনটা কিন্তু একদম খুলবে না। আর তোমার এই তিলটা, এই তিলটার জন্য কত রাত যে আমি ঘুমাতে পারিনি তা কেবল আল্লাহই জানেন। কে বলেছিল এখানে এত সুন্দর তিল বানাতে? কথাটা শেষ করেই শিহাব সেই তিলের গভীরে হারিয়ে গেল। নিজের গায়ের শার্টটা এক ঝটকায় খুলে ছুঁড়ে ফেল ফ্লোরে। ভালোবাসার চরম আবেশে দুজন যখন একে অপরের মাঝে বিলীন হতে লাগল, মারিয়ার সেই আকাশী শিফন শাড়িটা তখন স্থান পেল ফ্লোরের এক কোণে। বাইরে রাত যত গভীর হতে লাগল, লন্ডনের বাতাসে শিহাবের পাগলপনা আর জমে থাকা ভালোবাসা তত তীব্র থেকে তীব্রতর হতে লাগল। আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা নিঝুম রাত, আর জানালার কাছে আছড়ে পড়া ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো নির্বে সাক্ষী হয়ে রইল তাদের এই অনন্য, মিষ্টি আর গা ভালোবাসার মিলনের। চলবে।